জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্বোধন করতে ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে বের হন তিনি। সফরসূচি অনুযায়ী দুপুরে ময়মনসিংহে পৌঁছে প্রথমে ত্রিশালের বৈলোর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। বিকেল ৩টায় ত্রিশালের নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী উদ্বোধন করবেন। এরপর জেলা বিএনপির নেতাদের সাথে বৈঠকের পর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত ত্রিশালের মানুষ। কবির শৈশবের স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠ, নজরুল মঞ্চ সহ পুরো উৎসবের আমেজ। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দর্শক, প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের আরও খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, একটু জানতে চাই প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছাবেন এবং একই সাথে ময়মনসিংহে তার যে সফর এবং কর্মসূচি রয়েছে সেটা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। শুরুতেই বলে রাখতে হয় এই মুহূর্তে এই ত্রিশালে আমরা যেই জায়গাটিতে রয়েছি এখানে আবহাওয়া কিছুটা প্রতিকূল, অনুকূলে বলা যাচ্ছে না কারণ বৃষ্টি শুরু হয়েছে। তবে এখানের যেই খাল পুনঃখননের কর্মসূচির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হয়তো ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, তারপরেও পুরো এখানকার বিএনপি নেতাকর্মী সহ স্থানীয় জনগণ যারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এখানে এসে পৌঁছবেন এবং খাল পুনঃখননের যে উদ্বোধন তিনি করবেন সেটি স্বচক্ষে দেখার জন্য এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। আমরা যেটি খবর পেয়েছি এরই মধ্যে প্রধানমন্ত্রী ত্রিশালের যে বাস স্ট্যান্ড রয়েছে সেটি পার হয়ে গিয়েছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এই খাল পুনঃখননের যেই স্পটটি নির্ধারণ করা হয়েছে ধরার খাল, সেখানে সে উপস্থিত হবেন এবং এখানে এসে তিনি খাল পুনঃখননের উদ্বোধন শেষে এখানে একটি ছোট জনসভার আয়োজন করা হয়েছে, সেখানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখার কথা হয়েছে। একই সাথে আজকে ময়মনসিংহে তার আরো দুটি কর্মসূচি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচির কথা যদি বলতে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার জন্মজয়ন্তী উপলক্ষে যেই জাতীয়ভাবে যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, নজরুল মঞ্চ থেকে 3 দিন ব্যাপী সেই অনুষ্ঠানের উদ্বোধন করবেন সরকার প্রধান। একই সাথে বিএনপির ময়মনসিংহ বিভাগের যেই স্থানীয় যারা নেতাকর্মী যারা রয়েছেন, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে এখানকার যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে পুরোপুরিভাবে প্রস্তুত প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে, এবং এখানকার স্থানীয় জনগণ যারা রয়েছেন তাদের একটি প্রত্যাশার জায়গা রয়েছে যে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত ঘুরছেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর, এবং একই সাথে যেই খাল খননের যেই কর্মসূচি 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, একই সাথে পাশাপাশি ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলোর বাস্তবায়নের পাশাপাশি ময়মনসিংহ বিভাগ হওয়ার পরে যেই উন্নয়ন বঞ্চিত হয়েছে সেটি দাবি করে এখানকার যে প্রকৃত উন্নয়ন সেটি প্রধানমন্ত্রী করবেন এমনটি প্রত্যাশা করছেন এই ময়মনসিংহ বিভাগের মানুষ। তো আমরা রয়েছি এই যেই স্থানটিতে তিনি খাল পুনঃখননের উদ্বোধন করবেন সেখানে রয়েছি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এখানে পৌঁছবেন এবং তিনি পৌঁছানো মাত্রই আমরা সরাসরি আপনাকে এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। ন্যান্সি, এই ছিল এখন পর্যন্ত এখান থেকে আমার কাছে সব শেষ খবর। নিশ্চয়ই শফিকুল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিশ্চয়ই প্রধানমন্ত্রী পৌঁছানোর পরের যে আপডেট সেটা আমরা জানানোর চেষ্টা করব দর্শকদের। দর্শক, প্রধানমন্ত্রীর যে ময়মনসিংহ সফর, সেই সফর সম্পর্কে শফিকুল হক আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন। রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে স্পোর্টস কার এবং ইভি গাড়ির প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রদর্শনীতে আনা গাড়ি চালিয়ে দেখেন। এতে অংশ নিতে সকাল থেকেই বেশ কিছু আধুনিক স্পোর্টস কার এবং পরিবেশ বান্ধব ইলেকট্রিক কার কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে। এর মধ্যে ব্যাটারি চালিত আধুনিক প্রাইভেট কার ও মোটরসাইকেলও রয়েছে। প্রধানমন্ত্রী প্রদর্শনীটি ঘুরে দেখেন এবং দেশের বাজারে পরিবেশ বান্ধব যানবাহনের সম্প্রসারণ ও প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।
দর্শক, আমরা আপনাদেরকে যেমনটা কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহে পৌঁছাবে। ত্রিশাল থেকে একটু খবর নিতে চাই। ত্রিশালে আমাদের সহকর্মী রয়েছেন বাবুল হোসেন, তার কাছে একটু যেতে চাই। বাবুল, একটু জানতে চাই ত্রিশালের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন এবং একই সাথে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন, আর একই সাথে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেটাও একটু জানতে চাই। একটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বলতে পারি, যে পুরো অনুষ্ঠান স্থল নজরুল জন্মজয়ন্তীর যেখানে উৎসবের উদ্বোধন হবে সেই নজরুল মঞ্চ, গরিরামপুর একাডেমি মাঠে নজরুল মঞ্চ এবং নজরুল অডিটোরিয়াম এবং যেখানে খাল উদ্বোধন করা হবে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এবং এইমাত্র অর্থাৎ 1 মিনিট আগে প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলা সদরের যে গরিরামপুর একাডেমির যে মাঠ যেটি রয়েছে সেটি এইমাত্র এই যে প্রধান সড়ক যেটি রয়েছে দড়িরামপুর নজরুল একাডেমির সামনে সেই মহাসড়ক তিনি অতিক্রম করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে শত শত দলের নেতা কর্মী সমর্থক এবং নজরুল প্রেমিক ভক্ত অনুরাগী যারা রয়েছে তারা উচ্ছ্বাসে তাদের প্রিয় নেতাকে তারা অভিনন্দন জানিয়েছেন। এরই মধ্যে আকাশ ভাঙ্গা বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এটি আমরা বলতে পারি যে নজরুল জন্মজয়ন্তীর উৎসবে এটি একটি রেওয়াজ। যতবার আমরা দেখেছি যে গত বেশ কিছুদিন ধরে যতবার নজরুল জয়ন্তীর উৎসব থাকে ততবারই একটি আকাশভাঙ্গা বৃষ্টি নামে, সেই ধারাবাহিকতায় আবারও ব্যত্যয় ঘটেনি। তারপরে আমরা যেটি বলবো যে এইমাত্র যারা অপেক্ষায় ছিলেন রাস্তার উপর নেতা কর্মী সমর্থক, তারা এই বৃষ্টির কারণে নেতাকে অভিনন্দন জানিয়ে কিন্তু তারা নিরাপদে সরে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন দোকানপাটে এবং আশপাশের যে ভবন রয়েছে সেখানে তারা এর মধ্যে আশ্রয় নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই সঙ্গে বজ্রপাত এবং কিছুক্ষণের মধ্যে। বাবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাবুল হোসেন আমাদেরকে ত্রিশাল থেকে জানাচ্ছিলেন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি যেমনটা জানালেন যে ময়মনসিংহ সদর হাইওয়ে এই মাত্র প্রধানমন্ত্রী পার হয়েছে, তিনি তেমনটাই আমাদেরকে আপডেট জানালেন। এখনও খোলা হয়নি অনেক বিভাগ, নিয়োগ দেওয়া হয়নি পর্যাপ্ত জনবল, এরই মধ্যে কেনা হয়েছে প্রায় 150 কোটি টাকার মেডিকেল সরঞ্জাম। এর মধ্যে আবার প্রকল্প পরিচালক ও হাসপাতাল কর্তৃপক্ষের ঠেলাঠেলি, ফলে বেশিরভাগ যন্ত্রপাতি পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম। এমন দশা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের। এর ফলে জনগণের টাকায় কেনা সরঞ্জাম কাজে লাগছে না চিকিৎসা সেবায়। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন এস এ বাপ্পি। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ড। প্রতিটি শয্যায় নারী থাকলেও একটি বেডে পাওয়া গেল একজন পুরুষ। কথা বলে জানা যায় বাবলু মিয়ার স্ত্রী প্যাথোলজি পরীক্ষার জন্য হাসপাতাল থেকে 3 কিলোমিটার দূরে একটি ক্লিনিকে গেছেন, তাই তিনি বেডটি পাহারা দিচ্ছেন। ছেলের মা পাশের শয্যায় লিভারের সমস্যা নিয়ে জোবেদা বেগম কাতরাচ্ছেন। জানান, একে তো শরীর খারাপ, তার উপর পরীক্ষা নিরীক্ষার জন্য কয়েক কিলোমিটার অটোতে যাতায়াত করে এখন যন্ত্রণা তীব্র হয়েছে। দুটো টেস্ট দিয়েছে, আমি নিজে করতে গেছি, সেই 10টা বাজে গেছি আর এখন আসলাম। আরও বেশি অসুস্থ হয়েছে শুনে কেনাইছি। এটা গাড়িতে খসর লাগেছে, মনে হচ্ছে ব্যথা বেশি বাড়িয়ে গেছে। হাসপাতাল ঘুরে দেখা যায় রোগ নির্ণয়ের নানা পরীক্ষার জন্য প্রায় সবাইকে যেতে হয় কয়েক কিলোমিটার দূরের ক্লিনিকে। পরীক্ষাগুলো তো এখানে করা যাচ্ছে না, পরীক্ষা আসছে আমরা ওই পপুলার থেকে করে আসছি। এখন ওনাদের মনের মতন জায়গা পরীক্ষা করা লাগে, আমিন সোনাটার পপুলারে। হাসপাতালটিতে মাত্র হাতে গোনা কয়েকটি পরীক্ষা হয়, বাকি সব করতে হয় বাইরে থেকে। এতে দফা রফা অবস্থা রোগীদের। এখান থেকে 8 কিলোমিটার দূরে রিপোর্ট করতে দিয়েছে। প্রথম পরীক্ষা আমার দেশে লালনে, পরের পরীক্ষাটা আমার এই যে কয়াই দেশে যে আমি নিতে করি আনবা। এই যখন দশা, তখন আমরা যাই হাসপাতালটির জন্য তৈরি করা বিভিন্ন বিভাগে, যেসব এখনো চালু হয়নি। ফ্লোরে ধুলোর আস্তরণ বলছে বছরখানেক হাসপাতালের এই পাশে কারো পা পড়েনি। একটি রুমে পাওয়া গেল নিউরোলজির প্রায় 3 কোটি টাকার যন্ত্রপাতি, যা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
পোস্ট অপারেটিভের জানালায় মাকড়সা বাসা বেঁধেছে, বেডগুলোই ধুলোর আস্তরণ। দেশে যখন আইসিইউ এর জন্য হাহাকার, তখন কুষ্টিয়া মেডিকেলে তা পড়ে আছে অবহেলায়। পড়ে আছে 16 কোটি টাকায় কেনা এমআরআই আর 14 কোটি টাকার সিটি স্ক্যান। হাসপাতালটি সার্জারির জন্য তৈরি 16টি অপারেশন থিয়েটারের যন্ত্রগুলো সাজিয়ে রাখা হয়েছে। তবে অ্যানেস্থেশিয়া মেশিনে হ্যালোথিন সমৃদ্ধ ভ্যাপোরাইজার সরবরাহ করা হয়েছে, যা এখন আমেরিকার FDA অনুমোদিত নয়। এই 16টি অ্যানেস্থেশিয়া মেশিনে হ্যালোথিনের পরিবর্তে আইসোফ্লুরেন ব্যবহার করতে হবে, যার প্রতিটির জন্য খরচ হবে 2 থেকে 2.5 লাখ টাকা। খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতাল ও মেডিকেল কলেজের জন্য 145 কোটি 80 লাখ টাকা চিকিৎসা সরঞ্জাম এবং 8 কোটি 47 লাখ 69 হাজার টাকার 16 চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে। এসব যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে প্রায় 3 বছর আগে, যার সামান্যই হাসপাতাল কর্তৃপক্ষ বুঝে নিয়েছে। কিন্তু কেন? অন্যান্য সার্জিক্যাল অ্যালাইড সাবজেক্ট চালু করতে গেলে সেক্ষেত্রে আমাদের অ্যানেস্থেসি সবচেয়ে আগে দরকার। 4টা অ্যানেস্থেসিয়ার পদ 4টাই ফাঁকা আছে। হাসপাতালের পরিচালক বলছেন, যন্ত্রপাতির মান নিয়ে প্রশ্ন রয়েছে। যে যন্ত্রপাতিগুলো দেওয়া হয়েছে পিডি সাহেবের পক্ষ থেকে, সেগুলো সম্পূর্ণ যুগোপযোগী নয়। প্রজেক্ট থেকে সরকারি খাতায় লেজারে উঠতে যাওয়ার মধ্যে যে একটা প্রক্রিয়াগত জটিলতা ছিল, সেটা দীর্ঘদিন ঝুলন্ত ছিল। আর প্রকল্প পরিচালকের দাবি, কোনো সমস্যা থাকলে সমাধান হবে। এটা দায়িত্ব আমার। কোনো জায়গায় কোনো ত্রুটি থাকলে সেটা যদি সমস্যা হয় আমাকে জানাবে, আমি কোম্পানিকে জানাবো এবং এটা সেরে দেওয়ার ব্যবস্থা করা হবে বা রিপ্লেস করে দেওয়া হবে, রিপ্লেস করে দেবে। তবে হাসপাতালে নিউরোসার্জারি থেকে শুরু করে বেশিরভাগ বিভাগ খোলা হয়নি। অনেক বিভাগে নেই চিকিৎসক। সব মিলিয়ে চিকিৎসক সহ জনবলের তীব্র সংকট আর হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালকের ঠেলাঠেলিতে নষ্ট হতে বসেছে শত কোটি টাকার যন্ত্রপাতি। ইমার্জেন্সি মেডিকেল অফিসার কোনো পদই নাই। যদি 200 জন নার্স পাওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ সবগুলো ডিপার্টমেন্টে আমরা সুন্দর রান করতে পারবো। তবে আমার যে টেকনিশিয়ান লাগবে, যারা রান করবে মেশিনটা। যন্ত্রপাতি যদি এইভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তাহলে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। যেভাবে ফেলে রাখা যাবে না, এর দায়িত্ব তখন আমি নেব না। পুরোদমে চালু হলে প্রায় 1 কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল হতে পারে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রয়োজনে সামান্যই স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারে বাংলাদেশ, অথচ এর মধ্যে বিপুল অর্থের অপচয় হয় কেনাকাটা আর অব্যবস্থাপনার কারণে। কোটি কোটি টাকা দামের এসব যন্ত্রপাতির জায়গা হয় ময়লার ভাগাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ জনবল তৈরির আগে যদি যন্ত্রপাতি কেনা হয়, তাহলে আগামীতেও বাংলাদেশের স্বাস্থ্য খাতের কোনো গুণগত পরিবর্তন আসবে না। হিমেল মাহবুব, 71, কুষ্টিয়া। সময়ের সাথে সাথে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতাদের পদচারণা বাড়ার পাশাপাশি বাড়ছে বিক্রেতাদের প্রত্যাশা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগের 2 থেকে 3 দিন সবচেয়ে বেশি বেচাকেনা হবে। ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও ভেটেরিনারি সেবার ব্যবস্থা রেখেছেন হাট কর্তৃপক্ষ। মামুন হোসেনের রিপোর্ট। আদর করে খামারিরা এক একটি গরুর নাম দিয়েছে রাজা বাচ্চা, ডোনাল্ড ট্রাম্প, টাইটান কিংবা আলফাবিটা। দিয়াবাড়ির হাটে এক একটি গরুর দাম চাওয়া হচ্ছে 14 থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত। গরুর দাম চাচ্ছে 18 লাখ, দাম বলছে 12 লাখ পর্যন্ত উঠছে। সবগুলোর নাম রাখা হয়েছে, যে যাতে ভ্যাকসিনটা আমাদের সহজ হয় আর কি। আর যেমন ধরেন যে ট্যাগ নাম্বারও 26 বা 45 বা 16 এরকমভাবে আমরা রাখা হয়। ঢাকায় কোরবানির হাটগুলোতে পশু দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। গরু ভালোই দেখছি, এদিকে একটা দেখছি বাদশা, ওটা মোটামুটি ভালো, অনেক বড়, অনেক দাম চাচ্ছে 18 লাখ টাকা। যতটুকু বুঝতে পারলাম যে অবস্থা খুবই ভালো, হয়তোবা 2-1 দিনের মধ্যে আরও ক্রেতা আসবে, বিক্রেতারাও তারা ভালো পাবে। এখানে আসছি, এসে হচ্ছে গিয়ে অনেক রকম গরু দেখলাম, ছোট বড় অনেক রকম গরু আছে, দেশি গরু। অনেকেই হাটে এসে খুঁজছেন পছন্দের পশু, আবার কেউ কেউ কিনেও নিয়ে যাচ্ছেন। আমি এর আগে আমার ছেলে বাচ্চাদের নিয়ে আসছি, আজকে আমি আসছি, নামাজ পড়ে চলে আসছি, এখন দুপুরে না করে হয়তো যদি হয়ে যায় সন্ধ্যার সময় নিয়ে যাব। এবারে বাজার খুবই ভালো, গরুও বেশি, ক্রেতাও আশা করি ভালো হবে। 45 চাইছে, 30,000 দিয়ে পিস করে নিলাম আর কি। কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে হাট কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম।
পোশাক ছাড়াও গোয়েন্দা সংস্থার লোকজন নজরদারিতে রেখেছে। আমরা তো একদম হাট এরিয়ার চতুর্পাশ আমরা নিরাপত্তা বলায় ঢেকে রেখেছি। সম্পূর্ণ ব্যাংকের একটা শাখা আমরা এখানে করি, সেখানে টাকা তুলতে পারবে, জমা দিতে পারবে। শেষের বেচাকেনা জমে উঠবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। তাদের আশা ঈদের আগের 2 থেকে 3 দিন ক্রেতাদের চাপ আরো বাড়বে। মামুন হুসাইন, 71, ঢাকা। ঈদযাত্রার প্রথম দিন সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করেন ঘরমুখো মানুষ। সকাল থেকে একে একে ছেড়ে যাচ্ছে বিভিন্ন রুটের ট্রেন। ভোর 6টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ট্রেনটি ছেড়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে কমলাপুর রেল স্টেশনে নিশ্চিত করা হয়েছে কড়া নিরাপত্তা। টিকিটবিহীন যাত্রী এড়াতে স্টেশনের বাইরে বাঁশের বেষ্টনী দেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সকালে কমলাপুর স্টেশনে আসেন রেল সচিব ফাহিমুল ইসলাম। বলেন, যাত্রীরা এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবে। কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই। কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে 66টি ট্রেন। তো আমরা এবারে খুবই তৎপর আছি। আমরা সমস্ত ম্যানেজমেন্ট আমরা সবাই প্রস্তুত যে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই গত বছর এবং গতবার ঈদের মতো আমরা একটা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। টিকিট নিয়ে টেনশনে ছিলাম পাবো কিনা, কিন্তু আগে থেকে উঠে বসেছিলাম, মোটামুটি পেয়ে গেছি একজন মানুষ, তাই আর রিটার্ন টিকিটও মোটামুটি পেয়ে গেছি ওইভাবে করে। এখন দেখা যাক আর কি বাকিটা। এই ট্রেন দিয়ে জয়েন্ট এক্সপ্রেস দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, খুব আনন্দ লাগছে, আনন্দিত। পরিবারের সঙ্গে ঈদ করতে সড়ক পথেও রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। যানজট ও বাড়তি ভাড়ার আশঙ্কায় অনেকে রাজধানী ছাড়ছে আগেভাগেই। তবে বাস টার্মিনালে এখনও নেই তেমন একটা ভিড়। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আগামী সোমবার ঈদ উল আজহার সরকারি ছুটি শুরু হওয়ার পর বাড়তে পারে যাত্রীদের চাপ। এদিকে টার্মিনালে যাত্রীদের ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। কাজ করছে সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিশেষ ভিজিলেন্স টিম। দর্শক, আমরা ময়মনসিংহের ত্রিশালে একটু যেতে চাই। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান যে খাল খনন কর্মসূচি সেটা চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাব। গণতন্ত্রের প্রবক্তা, সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যুগোত্তরসূরি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়, জননেত্রী দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার যুগোত্তরসূরি, আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই তাকে করতালের মাধ্যমে অভিনন্দন করি। আজকের এই দিনটি ঐতিহাসিক স্মরণীয় আছে, এটা স্মরণীয় করে রাখবো। যেমন 1979 সালের পরে 2026 সালের 23শে মে আজকে আবার নতুন হচ্ছে। সেই দীর্ঘ বছর আমাদের সেই আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত।
শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা। বিশালবাসী 127তম জয়ন্তী উপলক্ষে আজকে আমাদের বিশালে এসছেন এবং সেই স্মৃতি বিজড়িত 1979 সালে জিয়া রহমান আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি থেকে সেই বিল পর্যন্ত যে বিলটা, সেই বিলের আবারও পুনর্গ্রহণ করছেন। 1979 সালে 6 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালটি খনন করেছিলেন। আমাদের সৌভাগ্য, আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আমরা কিশোরবাসী, আমরা সারা জীবন নয়, যুগ যুগ আজকের এই দিনটি, আজকের এই খননটি স্মরণ রাখবো। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে খালটি খনন করে গিয়েছিলেন, তারই যুগোত্তরসূরি আমাদের কি সৌভাগ্য, তারই যুগোত্তরসূরি আজকে প্রধানমন্ত্রী সেই একই খালের পুনঃখনন করছেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত, আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করে আমাদের কৃষককে আনন্দিত করবেন। ধীরে পায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ধীরে পায়ে আমাদের মঞ্চের দিকে আসছেন। আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দিত করছি। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা উচ্ছ্বসিত। আজকে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট জুলুমবাজ অত্যাচারী এবং পলায়নপর শাসককে বিদায়ের জন্য যে সংগ্রাম আন্দোলন করেছেন, সেই নেতৃত্ব দান করে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধানমন্ত্রী আগমন, শুভেচ্ছা স্বাগত। লিটন ভাইয়ের পক্ষ থেকে, লিটন ভাইয়ের পক্ষ থেকে পশ্চিম পাশে রাস্তায় মনে হয় কিছু লোক আটকে আছে। আমি অনুরোধ করবো ভিতরে ঢোকার জন্য। আমি অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি, আমাদের মা জননী, তিনবারের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আজকের এই ভরার খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করার পরে, উদ্বোধনের পরে আজকে এই মঞ্চে এসে আমাদের মঞ্চে আসছেন। আজকের এই কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয়তাবাদী উলামা দলের কর্মী মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم অনুরোধ করছে দর্শক, ময়মনসিংহের ত্রিশালের বলর ইউনিয়নের ধরার খাল খনন কর্মসূচি ছিল, সেটা প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। আছেন ৭১-এর সাথে, চলছে সংবাদ সংযোগ। শিশু রামিসা হত্যার আসামিকে দ্রুত সাজার আওতায় আনতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশের প্রচলিত আইনে দ্রুততম সময়ের মধ্যে আসামির বিচার করা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এছাড়া জনমতের উপর ভর করে ধর্ষণের মতো অপরাধ নির্মূলে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার কথা জানান তথ্যমন্ত্রী। এদিকে পাড়া মহল্লায় গড়ে ওঠা স্কুল কলেজগুলো যেন সরকারি নীতিমালায় চলে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি। এ সময় সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের জন্য আর্থিক সহায়তা দেন তথ্যমন্ত্রী। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।